অনেক দিন পর ভিডিও, 10 দিন পর ভিডিও। আজ 11ই অগস্ট, লাস্ট ভিডিওটা ছিল 31 জুলাই। মাঝখানে 10টা দিন ভিডিও ছিল না। লটস অফ ইনসিডেন্ট ঘটে গেছে এবং অবশ্যই আমাদের ইন্ডিয়ান ফুটবলের একটা টার্মোয়াল সিচুয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে প্রকট। আগামী দিনে ইন্ডিয়ান সুপার লিগ হবে কি না, বা আমাদের ইন্ডিয়ান ফুটবলের কোনো রকমের টপ টিয়ার লিগ হবে কি না, হলেও কীরকম ফরম্যাটে হবে, তার অপারেশনস কার হাতে থাকবে, সেখানে ক্লাবগুলোর কি ভূমিকা থাকবে, এই নিয়ে কিন্তু একটা বড় জটিলতা আমাদের সামনে রয়েছে। আমরা ন্যাশনাল টিমে নতুন কোচ পেয়েছি খালিদ জামিলকে, কোনো কিছু নিয়ে কথা বলা হয়নি। মাঝখানে মোহনবাগানের দুটো ম্যাচ হয়ে গেছে, ইস্টবেঙ্গলের দুটো ম্যাচ হয়ে গেছে, দুটো টিমই নিজেদের রেসপেক্টিভ গ্রুপ টপ করেছে, দুটো টিমই 12টা করে গোল করেছে, 9 পয়েন্ট করে পেয়েছে, এবং দুটো টিম আগামী 17ই অগস্ট রবিবার সম্ভবত মুখোমুখি হতে চলেছে কোয়ার্টার ফাইনালসে। ডার্বি আমরা দেখতে চলেছি। সেই ডার্বি ফেয়ার ডার্বি হতে চলেছে না আনফেয়ার ডার্বি ফেলতে চলেছে ডুরান্ড কর্তৃপক্ষ, সেই নিয়ে বিতর্ক চলছে। আমি আমার নিজের ওপিনিয়নটা আজকে শেয়ার করব। কালকে তোমাদের জানিয়েছিলাম কমিউনিটি পোস্টের মাধ্যমে যে তোমরা তোমাদের ওপিনিয়নটা শেয়ার করো, কিন্তু তার আগে আমার নিজের কিছু পার্সোনাল কথা বলার রয়েছে, খুব ছোট্ট করে শেয়ার করব। কারণ দীর্ঘদিন ধরে যারা আমার চ্যানেল দেখে, আমাকে ভালোবাসে, রেগুলার বেসিসে যাদের সাথে আমার এই ভার্চুয়াল মাধ্যমে ইন্টারাকশন হয়, তাদের যা কিছু ভালোবাসা রয়েছে, যা কিছু শুভেচ্ছা রয়েছে, সেটাকে পথে মানে মাথায় সাথে নিয়ে আমাকে পথটা চলতে হয়। সো কিছু কথা আমার বলার রয়েছে। দেখো, 1লা অগস্ট এমন একটা দিন ছিল আমার কাছে, খুবই চ্যালেঞ্জিং একটা ডে ছিল। কারণ বারবার করে আমি ভিডিওর মাধ্যমে লাস্ট 2-2.5 মাসে কিছু মেডিকেল এমার্জেন্সি আমার ফ্যামিলিতে রয়েছে বারবার বলেছিলাম। অনেকে এই কমেন্টে জানতে চেয়েছিল যে কি হয়েছে, কিসের সমস্যা, কবে সেই প্রবলেম মিটবে, কতদিনে সবটা ঠিক হয়ে যাবে। আমি কাউকেই সেভাবে কিছু বলিনি, বা কমেন্টে আমি এই রিলেটেড কোনো কথা বলিনি। খুব ক্লোজ কিছু বন্ধুবান্ধব ইউটিউবের বাইরে যারা যোগাযোগ রাখে, 2-4 জন জানতো ব্যাপারটা, কিন্তু বেশিরভাগ কেউই জানতো না। সেটা হচ্ছে সেই মে মাসের শেষ থেকে একদম বলা চলে যে জুলাই মাসের শেষ অবধি একটা বিষয়, মানে একটা মেডিকেল এমার্জেন্সি ফ্যামিলির মধ্যে ছিল। সেটা অন্য কিছু না, খুবই মাইনার একটা ব্যাপার, কিন্তু যেহেতু আমার মেয়ে খুবই ছোট, তো তার মায়ের যখন একটা সমস্যা হচ্ছে সেটা তার জন্য মেজর হয়ে যায়, এবং সেটা আমাদের জন্য তখন মেজর হয়ে যায়। ব্যাপারটা হচ্ছে যে মে মাসের শেষ থেকে প্রায় জুলাই মাসের শেষ অবধি বলা চলে, প্রায় এই 2-2.5 মাস ধরে আমার ওয়াইফ, আমার মেয়ের মা, আমার ওয়াইফ, তার একটা গল ব্লাডার স্টোনের প্রবলেম ছিল এবং সেটা নিয়ে সে ভুগছিল। সেটা 1লা অগস্ট ডাক্তার সার্জিক্যাল রিমুভাল করে পুরোটা রিকভারি প্রসেসের মধ্যে তাকে নিয়ে আসে, এবং 1লা অগস্ট তার সার্জারি হয়, 2রা অগস্ট তার ছুটি হয়ে যায়। খুব ভালো, সব কিছু নর্মালি হয়েছিল, এবং সেই সময় থেকেই যা কিছু হয়েছে, মেয়ের দায়িত্ব আমার কাছে, মেয়েকে সামলে রাখা, তার ফাজিনেস, তার চাহিদাগুলোকে মেটানো, সবটাই করা নিজের মতো করে। এবং তারপর তার মা বাড়ি ফিরে এসে 2-1 দিনের মধ্যে তার দায়িত্ব নিতে শুরু করে দেয়। কিন্তু তারপরে যে ঘটনাটা ঘটেছে সেটা আমার জন্য খুবই আনএক্সপেক্টেড ছিল। সেটা হচ্ছে হঠাৎ করে একটা বাজে রকমের ভাইরাল অ্যাটাক, যেটার জন্য আমি অন্ততপক্ষে প্রস্তুত ছিলাম না। যে একদমই পুরোপুরি ফিজিক্যালি ফিট ছিলাম, কোনোভাবে কোথাও আমি বাইরে যাইনি। হ্যাঁ, ওই 2-1 দিন হসপিটাল আমি গেছি, এটা ঠিক কথা, বা বিভিন্ন ওই ল্যাব টেস্ট এই সবের জায়গাতে আমি গেছি, হয়তো সেখান থেকে আমি সেই ডিজিজকে নিয়েছি, হতে পারে। কিন্তু আমি কখনোই তার জন্য ওয়েট করে থাকিনি, বা আমরা কেউই ওয়েট করেছিলাম না। কিন্তু সেই জ্বর যে আমাকে এতটা কষ্ট দেবে সিরিয়াসলি ভাবিনি। পরে অনেক বন্ধুবান্ধবের থেকে শুনলাম যে এটা এখন হচ্ছে, প্রচুর পরিমাণে হচ্ছে, অন্ততপক্ষে 5-6 দিন সবাইকে ভোগাচ্ছে, তারপরেও একটা রেস্ট থাকছে, খুবই কষ্টকর একটা ব্যাপার। এবং সত্যিই সেটা 2-3টে রাত যে আমার কি গেছে আমি খুব ভালো করে জানি। আজকে হয়তো আমি হাসছি, কথা বলছি খুব ভালো করে, অনেকেরই ভালো লাগছে, কিন্তু লাস্ট 5-6টা দিন, সেই 6th অগস্ট থেকে যা চলছে, মানে সেটা শুধুমাত্র আমি জানি। 6, 7, 8, 9 এই 4টে দিন খুবই ট্রাভেলড গেছে, প্রচণ্ড কষ্ট, জ্বর, তারপর আস্তে আস্তে ঠান্ডা লাগা, সর্দি, সেখান থেকে কাশি, এবং তারপর গোটা শরীরে প্রচণ্ড পরিমাণে ব্যথা, দুর্বলতা। এবং একদমই সকালে, মানে শনিবার সকাল এরকম আমার হয়েছে যে আমি জাস্ট বিছানা থেকে নেমেছি, নেমে আমি বেসিনের কাছাকাছি গেছি ব্রাশ নিয়ে, প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘুরিয়েছে। এবং সেই দিনকেই আমার ওয়াইফের ছিল সেলাই কাটানোর দিন, আমি নিজে যেতেও পারিনি। তো যাই হোক, সবটাই ঠিকঠাক করে তার মিটেছে, এবং তারপর আমার নিজের যে স্ট্রাগল পিরিয়ডটা সেটাও কেটেছে। কিন্তু এর মধ্যে সবথেকে বড় চ্যালেঞ্জের জায়গাটা ছিল, সেটা হচ্ছে মেয়েকে ঠিক করে রাখা, মেয়েকে সামলে রাখা, তার যেন কোনোভাবে এই ভাইরাল ইনফেকশনটা না হয়, তার যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে, শরীরটা খারাপ না হয়,
এবং সেখান থেকে সে আপাতত ঠিক রয়েছে। হালকা ঠান্ডা লেগেছে এই ওয়েদার চেঞ্জের জন্য, সিজন চেঞ্জের জন্য। তাকেও দুটো একটা দিন কিছু করার নেই, হসপিটাল যেতে হয়েছে এবং ফাইনালি আপাতত সবটাই ঠিক, মেয়েও ঠিক রয়েছে, আমি অনেকটা রিকভারি করেছি। কাশি এখনও অবধি রয়েছে, তবে অনেকটাই কম। কথা বলতে পারছিলাম না, প্রচণ্ড কষ্ট হচ্ছিল, মানে বুকে লাগছিল কথা বলতে গেলে বা বেশি কথা বললে। সবটাই আপাতত কেটেছে এবং যখন মনে হলো যে হ্যাঁ আমি আপাতত সুস্থ রয়েছি, আমি ফিট রয়েছি, ভিডিও আমি বানাবো, তো তখনই ঠিক করলাম যে ভিডিওটা আমি বানাবো এই 11 তারিখ থেকে। এর মাঝখানে আমি অনেক ইনসিডেন্ট মিস করেছি। খালিদ জামিল কোচ হয়েছে, আমি ইনসিডেন্ট মিস করেছি। সেই দিনকে আমি হসপিটালে, সেই দিনকে আমার ওয়াইফের সার্জারি হবে দুপুরবেলায়, ঠিক 12টা-1টার দিকেই এরকম আপডেট পেলাম যে খালিদ জামিল কোচ হচ্ছে, আর দুপুর 2-2-2:30টার সময় সার্জারি হয়েছে। তো তারপর অনেক ঘটনা ঘটেছে, ক্লাবগুলোর সাথে এএফএফের মিটিং, ডুরান্ড কাপের বিভিন্ন রকম ব্যাপার, ম্যাচ হচ্ছে, ম্যাচের প্রিভিউ কোথায়, ম্যাচ নিয়ে কেন কথা বলছো না, ম্যাচ হয়ে যাচ্ছে রিভিউ কোথায়, ইস্টবেঙ্গলের ম্যাচ আসছে, এই আসছে সেই আসছে। আমি সিরিয়াসলি কাউকে রিপ্লাই দেওয়ার মতো সিচুয়েশনেও ছিলাম না যে এই অবস্থা ভাই, আমি এই জন্য ভিডিওটা দিতে পারছি না বা আমি এই সিচুয়েশনে রয়েছি। যারা জানতো তারা খোঁজ খবর নিয়েছে, থ্যাংক ইউ তাদেরকে, এবং যারা পরে জেনেছে তারাও কিন্তু রেগুলার বেসিসে খোঁজ খবর নিয়েছে। যাই হোক, আপাতত সবটাই ঠিক রয়েছে এবং ইন্ডিয়ান ফুটবলটা এই মুহূর্তে ঠিক নেই। আর আজকে আমার অন্ততপক্ষে যেটা ওপিনিয়ন দেওয়ার রয়েছে খুব ছোট্ট করে, সেটা হচ্ছে দুটো টিম যারা নিজেদের গ্রুপে টপ করলো, নিজেদের গ্রুপে বেস্ট পারফরমেন্স দিল, এবং অন্ততপক্ষে গ্রুপ স্টেজের পারফরমেন্স দেখে যাদের মনে হচ্ছে যে দুটো টিমের যে কেউ বা দুটো টিম তারা যদি একে অপরের বিপক্ষে সেমিফাইনাল অবধি মুখোমুখি না হয়, তাহলে এই দুটো টিমের কিন্তু ক্ষমতা রয়েছে ফাইনাল অবধি যাওয়ার। তাদের কেন কোথাও আনফেয়ার ওয়েতে কোয়ার্টার ফাইনালে ফেলে দেওয়া হবে? কেন আমরা একটা বেস্ট পোটেন্সিয়াল ফাইনালিস্টকে কোয়ার্টার ফাইনালেই হারিয়ে দেবো? এটা অন্ততপক্ষে আমাকে কোথাও পার্সোনালি খুব হিট করেছে। দেখো, ফার্স্ট অফ অল, আমি অন্ততপক্ষে পৃথিবীর কোথাও দেখি না যে কোনো একটা টুর্নামেন্ট হচ্ছে, বিশেষ করে কাপ টুর্নামেন্ট হচ্ছে, এই রাউন্ড রবিন ফরম্যাটে চলছে, সেখানে আগে থেকে নকআউটের ফিক্সচারটা রেডি নেই। হ্যাঁ, আমি মানলাম যে ডিফারেন্ট ভেনিউজ রয়েছে, ঠিক আছে, কলকাতা, আসাম, মণিপুর এবং তোমার জামশেদপুর, ডিফারেন্ট ভেনিউজ রয়েছে, ঠিক আছে। আমার কাছে কথা হচ্ছে যে টিমগুলো তো খুব বেশি দূর ট্রাভেলও করবে না, যদি ট্রাভেল করেও তাতে বা অসুবিধা কী রয়েছে? কলকাতা একটা ভেন্যু, একটা কোয়ার্টার ফাইনাল হবে এবং সেখানে তোমার মনে হচ্ছে তুমি একটা ডার্বি করিয়ে দেবে, সেখানে দুটো টিমই গ্রুপ টপার। এটা কখনো হতে পারে না। আমি যদি ধরতাম যে একটা টিম গ্রুপ টপ করেছে আর একটা টিম সেকেন্ড হয়েছে এবং বেস্ট রানার আপ 6টা টিমের মধ্যে থেকে দুটো টিম হয়ে তারা আসছে, ঠিক আছে, তুমি তাদের মধ্যে ডার্বি করিয়ে দাও, প্রবলেম নেই। কিন্তু দুটো টিমই টপ করছে, দুটো টিমই 3-on-3 9 পয়েন্টস, দুটো টিমই 12টা করে গোল করেছে। ইস্টবেঙ্গল একটা গোল কনসিড করেছে, মোহনবাগান দুটো গোল কনসিড করেছে, দুটো টিমই 12টা করে গোল করেছে। দুটো টিমই অসাধারণ ফর্মে রয়েছে, প্রত্যেকটা ম্যাচ দুটো টিমই ভালো ফুটবল খেলেছে এবং একটা কোথাও প্রপার রিদিম দুটো টিমের দেখতে পাওয়া গেছে। বাকি যে টিমগুলো তাদের থেকে এই দুটো টিমের শক্তি অনেক বেটার। একমাত্র আমার মনে হয় যদি এই মোহনবাগান বা ইস্টবেঙ্গল যে ফর্মে রয়েছে তাদেরকেও বেগ দিতে পারে, কোথাও একটা ট্রাভেল দিতে পারে, সেটা একমাত্র নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তাহলে সেই দুটো টিমের কেন এত তাড়াতাড়ি দেখা করিয়ে দেওয়ার একটা টার্গেট? কারণ এখানে একটা খুব ছোট্ট অঙ্ক রয়েছে যে ডুরান্ড কাপ এইবারে একটা ভীষণ বড় লসে চলছে। কারণ আইএসএলের যে টপ ক্লাবগুলো যারা রয়েছে, বাকি যে টপ ক্লাবগুলো, তারা কেউ আসেনি। অর্থাৎ যে একটা কোথাও ফ্যান এনগেজমেন্ট, সেটা টিভি ভিউয়ারশিপ হোক, সেটা মাঠে এসে যাই হোক, সেটা কিন্তু নেই। যদি কোনোভাবে কোয়ার্টার ফাইনালে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল অন্য টিমের মুখোমুখি হলো এবং খুব আনলাকিলি দুটো টিমই বেরিয়ে চলে গেল, তাহলে তাদের কিন্তু পুরো টাকাটা মাঠে মারা যাবে। বাকি যে টুর্নামেন্টটা পড়ে থাকবে, সেটা মোহনবাগান ইস্টবেঙ্গল বাদে, বা দুটো টিমের মধ্যে যদি একটা টিমও বেরিয়ে চলে যায় এবং যদি ডার্বি না হয়, তাহলে যে একটা কোথাও ফিউচারে ডার্বি করি একটা ভালো টাকা ইনকামের রাস্তা, সেটাও কিন্তু বন্ধ হয়ে যাবে। কারণ আমি আবারও বলছি, দুটো ভালো টিমের মধ্যে থেকে একটা ভালো টিমকে আমরা হয়তো হারাতাম, ঠিক আছে, সেমিফাইনালে ডার্বি হতো, তোমার প্রপার যে ছক রয়েছে সেই ছকে গিয়ে সেমিফাইনালে ডার্বি হতো, ঠিক আছে, মানতাম। কিন্তু কোয়ার্টার ফাইনালে দুটো টিমের টপ টিম, মানে দুটো টিমের গ্রুপ টপার, তারা নিজেদের এলাকাতেই মুখোমুখি হবে, এটা আমার মনে হয় না যে খুব একটা ফেয়ার ডিসিশন হচ্ছে বলে। বাট ঠিক আছে, চলো, আমার মনে হয় যে এক্ষেত্রে মেনে নেওয়া ছাড়া আমাদের কোনো উপায় নেই। কারণ 6টা গ্রুপ রয়েছে, 6টা গ্রুপ থেকে 6টা গ্রুপ টপার হবে, আর দুটো মাত্র রানার্স আপ টিম আসছে।
তো জাস্ট দুটো গ্রুপ টপার টিম তারা দুটো রানার্স আপ টিমকে মানে মিট করবে, বাকি যে 4টে টিম রয়েছে তারা তো গ্রুপ টপার টিমকেই মিট করবে। কিন্তু সেটা কেন শুধুমাত্র কলকাতাতেই হবে, সেটা কেন ডার্বির ক্ষেত্রেই হবে, এটা আমার অন্তত মাথায় ঢুকছে না। যদি এই ক্ষেত্রে দুটো টিমকেই ট্রাভেলে পাঠিয়ে দেওয়া হতো তাতেও আমার মনে হয় না যে খুব একটা লস কিছু হতো, বা যদি কলকাতাতে দুটো কোয়ার্টার ফাইনাল হতো, অন্য কোনো টিমকে যদি এখানে নিয়ে আসা হতো, আমার মনে হয় সেই ম্যাচের এনগেজমেন্টও কিন্তু বাড়তো। সেই ক্ষেত্রে কিন্তু আরও একটু বেটার এনগেজমেন্ট ডুরান্ড কাপ পেত এবং সেখানে আরও বেশি দর্শক মাঠে আসতে পারতো। সেমিফাইনালে আমরা ডার্বি দেখতেই পারতাম, অসুবিধা কিছু ছিল না, যে ঠিক আছে চলো সেই ফাইনালে ডার্বি হয়ে যাক, ফাইনাল অব দি রিস্ক নেওয়ার দরকার নেই। কিন্তু এই দুটো টিমের যা ক্ষমতা রয়েছে, সেমিফাইনাল তো ডেফিনেটলি যাবে, সেমিফাইনালে গিয়ে ডার্বি হলে প্রবলেম হওয়ার কিছু ছিল না। বাট চলো, আমার মনে হয় যে একটা ভালো টিমকে তো ডেফিনেটলি আমরা কোয়ার্টার ফাইনাল থেকেই আলবিদা জানাবো। সেই ক্ষেত্রে আমার বা আমাদের কারোরই পার্সোনালি কিছু আর বলার নেই। বাট আমি অন্ততপক্ষে পার্সোনালি চেয়েছিলাম, অন্ততপক্ষে দুটো টিমের ব্যালেন্স দেখে, দুটো টিমের স্ট্রেংথ দেখে, দুটো টিমের এইবারের পারফরমেন্স দেখে অন্ততপক্ষে মনে হয়েছিল যে এই দুটো টিমই কিন্তু ফাইনালে গিয়ে মিট করার যোগ্য দাবিদার, যেটা 2023-এও কিন্তু হয়েছিল, সেটা 2025-এ হওয়ার আপাতত আর কোনো রকম সম্ভাবনাই নেই, কারণ 17 আগস্ট সেই দিনকেই ডার্বি হবে, এটা এই মুহূর্তে ফাইনাল হয়ে গেছে। বাট যে প্রসেসে হচ্ছে, যে রাস্তাতে হচ্ছে, বা যেভাবে অন্য ম্যাচগুলোর কোনো রকম শিডিউল সামনে এলো না, বা কোনো আগে থেকে প্রি শিডিউল কিছুই সামনে এলো না, কোনো রকম স্ট্রাকচার সামনে এলো না, কোনো ফরম্যাট সামনে এলো না, শুধুমাত্র ডার্বিটা করিয়ে দেওয়া হবে, ডার্বিটা হবে 17 তারিখে, এটা সামনে চলে এলো, এটা কোথাও দৃষ্টিকটু লাগছে, এটাকে কোথাও আমি পার্সোনালি আনফেয়ার হিসেবেই দেখছি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, এটাতে কেউ আমাকে এগ্রি করতে পারে, কেউ আমাকে ডিফার করতে পারে, কারো ডিসএগ্রিমেন্ট হতে পারে, তাতে আমার কিছু করার নেই। আমি আমার নিজের ওপিনিয়নটা শেয়ার করলাম, কারণ আমি আবারও বলছি, আমি মোহনবাগান ইস্টবেঙ্গলের ডুরান্ড কাপ 2025-এর ফাইনাল দেখতে চেয়েছিলাম, ব্যাস, আর কিছু না। এবার দেখা যাক যাদের লাক, পারফরমেন্স এবং অবশ্যই সেই দিনটা ভালো থাকবে তারাই কিন্তু বাজিমাত করবে, কারণ ডার্বি সবসময় টিমের ব্যালেন্স, ইকুয়েশন, স্ট্রেংথ, ফর্ম সব কিছু দিয়ে হয় না, কারণ কোথাও একটা লাক ফ্যাক্টর থাকে, কোথাও একটা দিনের ফ্যাক্টর থাকে, অনেক কিছু ব্যাপার থাকে, কারণ ডার্বি অলওয়েজ 50-50। কারণ যারা অন্ততপক্ষে এত বছর ধরে ডার্বি দেখছেন, যারা ডার্বি অভিজ্ঞ প্লেয়ার, ডার্বির অভিজ্ঞ লোকজন রয়েছেন, তারাও কিন্তু বলেন যে ডার্বি আগে থেকে প্রেডিক্ট করা যায় না, কার দিন হবে, কি হবে না হবে কেউ বলতে পারে না। তো একটা টিম যে খুব ভালো খেললো সেও বেরিয়ে যেতে পারে, আর যার হয়তো সেই দিনটা খুব একটা ভালো গেল না, খুব মিস করেছে, অনেক কিছু করেছে, সেও একটা গোল করে দিয়ে ডার্বি জিতে বেরিয়ে যেতে পারে, বলা যায় না কি হবে। তো দুটো টিম তারা নিজেদের মতো করে চেষ্টা করবে, ফাইট করবে, অ্যান্ড অবভিয়াসলি নিজের টিমকে সেমিফাইনালে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তোমরা তোমাদের নিজের টিমকে সাপোর্ট করবে, কি চাইছো ডার্বির রেজাল্ট অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরপর থেকে ডার্বি নিয়ে বিভিন্ন রকম ভিডিও আসবে, আরও বিভিন্ন ভিডিও আসবে, কারণ আমাদের ন্যাশনাল টিমের ক্যাম্প চালু হয়ে যাবে। খালিদ জামিল খুব তাড়াতাড়ি জামশেদপুর থেকে রিলিজ চাইছেন, তিনি নতুন কিছু প্লেয়ারদেরকে কল আপ দেবেন, কোন কোন প্লেয়ার কল আপ পেতে পারে সব কিছু নিয়ে ইন ডিটেলসে অবশ্যই এরপর ভিডিও বানিয়ে কথা বলবো, রেগুলার বেসিসেই কথা বলবো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।